মাঝে মাঝে আমরা দেখি শুনি সিনেমাও, আমি সেই সিনেমাটা দেখিনি, পার্শ্ববর্তী দেশের একটি সিনেমাতে দেখানো হচ্ছে এটা দুই দেশের মধ্যে যুদ্ধ। তাদের বিভিন্ন জেনারেলরা বলেন যে এটা দুই দেশের মধ্যে যুদ্ধ। এখানে বাংলাদেশ এবং এর মুক্তিযোদ্ধারা তাদের যে অবদান সেটাকে উল্লেখ করা হয় না। এটা ভারত পাকিস্তানের যুদ্ধ। এই কথাগুলো বারবার করে বলা হয় তাদের সাহিত্য, তাদের সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে, কিন্তু তা তো নয়। এদেশের জনগণ রুখে দাঁড়িয়েছে, তাদের ভিতর থেকে দাঁড়িয়েছে মুক্তিযোদ্ধারা। সেখানে সেনাবাহিনী ছিল, সেখানে পুলিশ ছিল, সেখানে সে তৎকালীন ইপিআর ছিল, সেখানে কৃষক ছিল, সেখানে শ্রমিক ছিল, সেখানে সর্বোপরি যাদের নেতৃত্বে সংগ্রাম এগিয়েছে সেই ছাত্ররা ছিল। সেই ছাত্ররা সেখানে নেতৃত্ব দিয়েছে, আত্মহুতি দিয়েছে, নিজের জীবন উৎসর্গ করেছে। কিন্তু খুব কৌশলে এটিকে ভারত পাকিস্তান যুদ্ধ বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এইভাবে নানাভাবে দেশের ভিতরে এবং দেশের বাইরেও প্রকৃত ইতিহাসকে বিকৃত করার এই প্রবণতা সৃষ্টি হয়েছে। দেশের ভিতরে চলেছে শুধু বিভাজন। ও ভালো নয়, ও কোনো অবদান নয়, সব অবদান আমার বাপের, আমার পরিবারের, আর কারো কোনো অবদান নয়। এই করে করে একটি জাতির আত্মাকে কালিমালিপ্ত করা হয়েছে বিভিন্ন সময়, এবং বেশি হয়েছে বিগত 16 থেকে 17 বছর। এখানে যে যাই থাকুন না কেন, যারা যে মতাদর্শ পোষণ করুন না কেন, এই কথাটি আমাকে বলতেই হল। যদিও আজকের এই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এই পরিসরের মধ্যে আমি বলতে চাইনি, কিন্তু কিছু সত্য কথা স্বয়ংক্রিয়ভাবে চলে আসে, ক্রমাগতভাবেই সেটা বলা হয়েছে, আর কারো কোনো অবদান নেই। এই যে ফজলু ভাই বলেছেন, সিরাজুল আলম খান তার একটি কন্ডোলেন্স স্টেটমেন্ট পর্যন্ত তারা দেয়নি। অথচ যদি মূল আর্কিটেক্ট বলা হয়, আমি যতটুকু বই পড়েছি, মুক্তিযোদ্ধাদের কাহিনী শুনেছি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্রনেতা তাদের সাথে ঘন্টার পর ঘন্টা তাদের গল্প শুনেছি, যদি মূল আর্কিটেক্ট বলা হয় তাহলে সিরাজুল আলম খান। এবং সবচেয়ে মজার ব্যাপার, স্বাধীনতার ঘোষণা, আওয়ামী লীগের এক নেতাকে আমি একটি প্রোগ্রামে গিয়েছিলাম, আমাদের আমেরিকার তাদের যে এখানে রাষ্ট্রদূতের অফিসে তাদের স্বাধীনতা দিবস 4 জুলাই, সেখানে আমি ওনাকে বলেছিলাম, খুব বড় জাতীয় নেতা, বলে আচ্ছা সত্যি করে বলুন তো স্বাধীনতার ঘোষণাটাই আপনার কার শুনেছেন? তো ইনি প্রথমে একটা নাটকের মতো বলেন, না ওনাদের ভাষায় যে বঙ্গবন্ধু তার সেই সালে কি হয়। তবে শেষে আমাকে কানাকানি বললেন যে আমরা আনুষ্ঠানিক ঘোষণাটা শুনেছি জিয়াউর রহমানের কণ্ঠে, ক্ষীণ কণ্ঠে, এবং সেটা বেতারে। উনি বলেছেন, এটা তো জাস্ট আমাকে পার্সোনালি বলেছেন, কিন্তু তারপরেও তাদের লোকরা কি বই লেখেননি? তাদের আওয়ামী লীগের মন্ত্রী তিনি বই লিখছেন, খন্দকার সাহেব লিখেছেন, স্বয়ং সাবেক প্রধানমন্ত্রীর স্বামী তিনি লিখছেন, কিন্তু সেই প্রধানমন্ত্রী কোনোটাকেই পাত্তা দেন না। তার মতো করে ইতিহাস লিখতে হবে, তার মতো করে সংবিধান করতে হবে, তার মতো করে সব কিছু করতে হবে। এখানে বুদ্ধিজীবী, এখানে শিক্ষিত মানুষ, এখানে বস্তু নিরপেক্ষ ইতিহাস রচনা, সব কিছু আপনার পদদলিত করে একজন ব্যক্তির ইচ্ছা অনিচ্ছার উপরে ইতিহাস রচনা করা হয়েছে। এবং এই ইতিহাস রচনা করতে গিয়ে ইতিহাস বিকৃত করা হলো, এবং প্রকৃত ইতিহাস যেহেতু তরুণ প্রজন্মের মধ্যে তুলে ধরা হয়নি, প্রজন্ম কিন্তু ঠিকই বুঝতে পারে। এই দেখুন না, এটা তো প্রাইভেট বিশ্ববিদ্যালয়। আমাদের কিন্তু একটা ধারণা ছিল যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, এখানে ছেলেমেয়েরা যারা পড়েন তারা অধিকাংশই বেশ ধনাঢ্য পরিবারের সন্তান, তারা সচ্ছল পরিবারের সন্তান, তারা লেখাপড়ার মধ্যে থাকে এবং পাশ করে যত দ্রুত সম্ভব দেশের বাইরে অথবা দেশের মধ্যে কোনো কর্পোরেট চাকরি বা ক্যাডার সার্ভিস বা বাইরে, বিশেষ যে কথাটি আমি আজকেও শুনলাম যে প্রায় 50% মতো ছেলে চলে যায়। কিন্তু তারা যে রাস্তায় দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে পারে এবং নির্দ্বিধায় হাসতে হাসতে নিজের বুকের মধ্যে তপ্ত বুলেটের সীসা যে বরণ করতে পারে, এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় যে এই ভূমিকাও রাখতে পারে, এটা আমাকে বিস্মিত করেছে। এটা আমাকে তাজ্জব করেছে, বিমোহিত করেছে যে না, তারুণ্যের শক্তি হচ্ছে সার্বজনীন। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়, এর মধ্যে কোনো পার্থক্য নেই। তারুণ্যের
ধর্মই হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করা। সেই বিদ্রোহের আমরা দুর্দান্ত প্রতিফলন দেখেছি 5ই আগস্ট এবং তার পূর্ববর্তী সময়গুলো। এখন কথা হলো স্বাধীনতা কি? ভৌগোলিক স্বাধীনতা পেলেই কি আমরা স্বাধীন হয়ে গেলাম? তা তো নয়। স্বাধীনতার অনেক ধরনের স্তর আছে। একটা ভৌগোলিক স্বাধীনতা এবং আমরা একটা মানচিত্র পেতে পারি, আমরা পতাকা পাই, কিন্তু আমার যদি নাগরিক স্বাধীনতা না থাকে তাহলে তো আমি স্বাধীন নই। আমরা একটি স্বাধীন দেশের মধ্যেও নাগরিক স্বাধীনতা হরণ হতে দেখেছি। আমরা বাংলাদেশের মানুষরাও আমাদের এই অভিজ্ঞতা রয়েছে। কথা বলা যাবে না, পিছনে কে যেন দেখছে, ডান দিকে কে যেন আমাকে অনুসরণ করছে, এর মধ্যে তো আমাদেরকে কাটাতে হয়েছে 16-17 বছর, এবং আগেও বিভিন্ন সময়ে আমরা দেখেছি। বিভিন্ন সময়ে আমরা সেই পরিস্থিতির মধ্যে দেখেছি। একই দেশ, হ্যাঁ, এখানে বিরোধিতা থাকবে, সমালোচনা থাকবে, এটাই তো হচ্ছে গণতন্ত্র। এই গণতন্ত্রের স্পিরিট, সেই গণতন্ত্রের স্পিরিটটাই, গণতন্ত্রের চেতনাটাই স্বাধীনতা যুদ্ধের রূপ নিল। এটা তো সত্য কথা। সেটা কীরকম? যে অধিকার ভোটে, যে ভোটাধিকার, সেই ভোটাধিকারকে মানতে চাইল না পাকিস্তানিরা। তখন বোঝা গেল যে না, এরা আমাদেরকে শোষণ করতে চায়। পাকিস্তান একটা স্বাধীন রাষ্ট্র নয়, বরং এটা একটা ঔপনিবেশিক শক্তি। অথচ 40-এর দশক থেকে 1940 সাল থেকে এদেশে পিছিয়ে পড়া মুসলমানরা যাতে শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে এগিয়ে যেতে পারে, তাদের ভূখণ্ডের জন্য আপনার সংগ্রাম হয়েছে। সে সংগ্রাম যেমন এই উপমহাদেশের পশ্চিমের নেতারাও করেছেন, সেখানকার মানুষও করেছেন, পূর্ব দিকের মানুষরাও করেছেন। আমাদের ফজলুল হক সাহেব, তিনি সেই প্রস্তাবক একজন। এখানকার মুসলমানদের আত্মনিয়ন্ত্রণাধিকারের যে প্রস্তাবটা, তো ইতিহাসের অংশ। সে আত্মনিয়ন্ত্রণাধিকারের জন্য যে যে আমরা লাহোর প্রস্তাবের কথা জানি, কিন্তু সেই লাহোর প্রস্তাব অনুযায়ী তো পাকিস্তান হওয়ার পর তো সেই দেশটি চলল না। বরং আমরা দেখতে থাকলাম কি, যে ভাষার উপর যখন আক্রমণটা হলো, 52 যখন সৃষ্টি হয়ে গেল, তখন থেকে বোঝা গেল যে আমরা একটা সাংস্কৃতিক আগ্রাসনের মধ্যে আছি, এবং সাংস্কৃতিক আগ্রাসন তখনই নিশ্চিত করতে হয় যখন অর্থনৈতিক আগ্রাসনটা আমাদেরকে সম্পূর্ণ করতে হবে, ঔপনিবেশিক শক্তিকে সম্পূর্ণ করতে হবে। আমরা সেটাই দেখেছি। এবং এই কারণে আপনার যে দেশের মানুষ সবচেয়ে বেশি পাকিস্তান আন্দোলনের জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে, সেই দেশের লোক, অর্থাৎ এই উপমহাদেশের পূর্ব অঞ্চলীয় দেশের লোক, আজকে যেটা বাংলাদেশ, এই অঞ্চলের লোক পাকিস্তান আন্দোলনের সবচেয়ে সক্রিয় ভূমিকা পালন করেছে। এবং 1946 সালে একচেটিয়া পাকিস্তান আন্দোলনের পক্ষে ভোট দিয়েছে, পাকিস্তানের জন্য ভোট দিয়েছে, এবং যেটিকে একটি গণভোট বলে ধরা হয়েছে, যে এটি গণভোট হয়ে গেল পাকিস্তানের পক্ষে। মুসলিম লীগ এত বিপুল সংখ্যকভাবে জিতেছে। অথচ অর্জনের পর, 47-এর অর্জনের পর তো আমরা একটি ভিন্ন পরিস্থিতি আমরা দেখতে পেলাম। তার মানে কি? বলা হলো পাকিস্তান রাষ্ট্র হয়েছে, আমরা স্বাধীন। যে হিন্দু ভূস্বামী, শিক্ষিত মানুষ এবং যারা জমিদার শ্রেণী, এদের থেকে আপনার বৈষম্যের শিকার ছিল মুসলমান জনগোষ্ঠী এখানে সংখ্যাগরিষ্ঠ হওয়ার পরেও, যে পাকিস্তান হলে পরে এখানে ছেলেরা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারবে, স্কুল কলেজে ভর্তি হতে পারবে, তারা তাদের যে শিক্ষা দীক্ষায়, অর্থনীতিতে তারা গড়ে উঠবে, সেই প্রত্যাশা নিয়েই তো করা হয়েছিল। তো সেই প্রত্যাশা তো গুড়ে বালি হয়ে গেল। তো এই যে বঞ্চনা থেকেই স্বাধীনতার চেতনাটা জাগ্রত হয়। সে জাগ্রত হলো সেটা 47 থেকে 71-এর মধ্যে, এবং একটা সাহিত্য শাসনের মধ্যে দিয়ে স্বাধীনতার রূপ নিল। তো এই যে আমরা স্বাধীন ভূখণ্ড পেলেই যে স্বাধীন হই তা না। আমি খবরের কাগজ পড়তে পারবো না। একটি দল যেভাবে ভাবে, চিন্তা করে, আমাকে শুধু সেটুকুই পড়তে হবে, তার স্লোগান আমার স্লোগান হতে হবে, তার কথা আমার কথা হতে হবে, তার নেতা আমার নেতা হতে হবে। কেন? স্বাধীনতা আন্দোলন, হ্যাঁ, এটা আমি মানছি, স্বাধীনতা সংগ্রামের একটা পথ প্রস্তুত করেছেন শেখ মুজিবুর রহমান, আমাদের জাতীয় নেতা নিঃসন্দেহে। কিন্তু মৌলানা ভাসানীর অবদান কিছু ছিল, কম ছিল? প্রথম যিনি বলে দিলেন ওয়ালাইকুম আসসালাম 57-র কাকবাড়ি সম্মেলনে, আপনার মূল মন্ত্র স্বাধীনতার তো
উনি বললেন 57 সাল থেকে বলে যাচ্ছে। আর কি বলে 70 সালের সেই জলোচ্ছ্বাসের পর ঢাকায় বললেন লাকুম দিনাকুম ওলিয়া দিন, তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখো, আমরা দেখব। অর্থাৎ ওই কথাটার মধ্যে স্বাধীনতার চূড়ান্ত বাণী মওলানা ভাসানী বললেন। তার কোনো স্বীকৃতি নেই ইতিহাসে, তার কোনো কথা থাকবে না ইতিহাসে, সবগুলোই থাকতে হবে। জিয়াউর রহমানের ঘোষণা, হ্যাঁ অবশ্যই তখন শেখ মুজিবকে গ্রেপ্তার করা নিয়ে হয়েছে, তার দিক থেকে কোনো ইয়ে নেই, কোনো নির্দেশনা নেই, যেটা তাজউদ্দিনের মেয়ে তার বইয়ের মধ্যে লিখছে। আমার কথা না তো, যে আমি বিএনপি করি আমি এটা বললাম, কথা বানিয়ে বানিয়ে বললাম, তার মেয়ে বলছে। শেখ হাসিনার স্বামী ডক্টর ওয়াজেদ সাহেব বলছেন যে আমরা দেখছি ঠিক কিছু হচ্ছে কিনা। আমরা ইয়ের যে বাসায় ছিলাম ঢাকা শহরে, আমরা রেডিওর আমরা ঘোরাচ্ছি যে দেখি যে কোথাও আছে কিনা। তারপরে 27 তারিখে আমরা এক মেজর জিয়ার কথা শুনতে পেলাম যে তিনি স্বাধীনতার ঘোষণা করেছেন। তখন আমরা খুব আশ্বস্ত হলাম, মনের মধ্যে আনন্দ পেলাম। বলছেন শেখ হাসিনার হাজব্যান্ড, তারপরেও উনি এটা স্বীকার করেন, ইতিহাস করছেন, এক পেশে ইতিহাস করছেন, তার মনে যেটা ভালো লাগে সেইটা তিনি করছেন। তো তাহলে এইটা তো স্বাধীনতা ছিল না। স্বাধীনতা ছিল না যখন, স্বাধীনতা হচ্ছে ওইটাই যখন আমি আমার অধিকার থেকে বঞ্চিত হব, এবং ওই অধিকার প্রতিষ্ঠার জন্য যে সংগ্রাম, সেটাই স্বাধীনতার সংগ্রাম। এটা যেমন একটা বড় পরিসরে হয়, এটা যেমন একটা ভৌগোলিক পরিসরে হয়, ঠিক তেমনি একটা ব্যক্তি পরিসরেও হয়। আমি আমার রাইটস, আমি আমার কথা আমি যখন বলতে পারবো তখন আমি স্বাধীন। আমার এই স্বাধীনতা নিশ্চিত করবে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোর্ট। আবার এই কথাগুলো নিশ্চিত করবে নির্বাচন কমিশন। এই সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের, তারা সেটা নিশ্চিত করবে। এইভাবেই একটি মানে আর্টিকুলেট একটা ডেমোক্রেটিক রাষ্ট্র গড়ে ওঠে। তাছাড়া তো গণতন্ত্র না। আমি গণতন্ত্রের একটা ব্যাখ্যা দিলাম। একদলীয় শাসন ব্যবস্থা করলাম, এক নেতার আওয়াজই থাকবে, তার বাইরে কোনো কথা হবে না, এবং সেটা বললে পরে মহাপাপ হবে। এই ধরনের একটা প্রথা পদ্ধতি আমরা মানে চালু হওয়ার দৃষ্টান্ত এই দেশে আমরা দেখেছি। সেই দৃষ্টান্ত যেন আর না হয়। আমি আগেও একটি প্রোগ্রামে গত কয়েকদিন আগেও বলেছি, যে যার মনে যে চিন্তা আসবে, সেই চিন্তা সে যদি মানে দ্বারা, চিকিৎসা বিদ্যার দ্বারা, কোনো চিকিৎসকের দ্বারা ঘোষিত অস্বাভাবিক অপ্রকৃতিস্থ লোক যদি না হন, তাহলে তার চিন্তা প্রকাশের স্বাধীনতা তার থাকবে। এবং এইটা নিশ্চিত হবে আমার বিশ্বাস এই সময়টা। কারণ এত রক্ত, এত মাসুম বাচ্চাদের জীবনের মধ্যে দিয়ে আমাদের পাওয়া যে গণতান্ত্রিক পদ্ধতি, এই পদ্ধতি যেন কোনোভাবেই বিনষ্ট না হয়, এটা কোনোভাবেই যেন ক্ষতিগ্রস্ত না হয়, বাধাগ্রস্ত না হয়। আবার ব্যক্তিগত অধিকার যত কেউ রুখতে না পারে, আমারটাই ঠিক আপনারটা ঠিক না, এই বলে আপনি মানে আমাদের মানে রাস্তাটা, গণতন্ত্রের চর্চার এবং অনুশীলনের রাস্তাটা যেন বন্ধ না হয়। আমি যেটা করতে চাই, আমি যেটা বলতে চাই, এটাই করতে হবে। এটাও কিন্তু গণতান্ত্রিক কোনো চিন্তা চেতনা না, এটাও কিন্তু আপনার মানুষের স্বাধীনতার উপর আক্রমণ, এটাও কিন্তু স্বাধীনতা বিরোধী একটি কাজ। এটা করা উচিত হবে না। আজকে পার্লামেন্টে বা বিভিন্ন জায়গায় যেটা দেখছি, যে আমি এখনও বলতে চাই, ওই পুরনো কথাটাই বলতে চাই, ভল্টিয়ার, ফরাসি দার্শনিক ভল্টিয়ারের, যে আমি আপনার সাথে বিরোধিতা করতে পারি, আপনার কথা সমালোচনা করতে পারি, কিন্তু আপনার ওই যে কথা বলার অধিকার, ওর জন্য আমি আমার জীবন দিতে পারি। এত বড় মানে স্বাধীনতার সপক্ষের অনেক বক্তব্য, অনেক কোটেশন দেওয়া যায়, কিন্তু দার্শনিক ভল্টেয়ারের এই কথার উপরে আর কোনো কথা হতে পারে না। গণতন্ত্র চর্চার জন্য এর চাইতে আর কোনো বড় কথা হতে পারে না।